আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শেষ দিনের প্রচারণায় ব্যস্ত নাসিক নির্বাচনের প্রার্থীরা। সুষ্ঠু নির্বাচনের আশা আইভীর, নানা অভিযোগ তৈমুরের। একদিনে করোনা শনাক্ত ছাড়ালো ৪,০০০। মার্কেট শপিং মলে বিধিনিষেধ মানছে না বেশিরভাগ মানুষ। দেশেই তৈরি হচ্ছে পোশাক শিল্পের বেশিরভাগ উপকরণ, অবদান রাখছে রপ্তানি খাতে। শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ের সামনে বিক্ষোভ, প্রভোস্টের পদত্যাগ সহ ৩ দফা দাবি। গণশৌচাগার দখল করে দোকান, রাজধানীতে পথচলতি মানুষের দুর্ভোগ। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ১১টার একুশে সংবাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, প্রথমবারের মতো সেনাবাহিনীর লজিস্টিক ফিল্ড ট্রেনিং, আধুনিক প্রশিক্ষণে বিশ্বমানের বাহিনী হওয়ার প্রত্যাশা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচার শেষ হচ্ছে মধ্যরাতে। শেষ দিনের প্রচারণায় ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী আশা করছেন নির্বাচন শান্তিপূর্ণই হবে। আর শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। নারায়ণগঞ্জ সিটি এলাকার সর্বত্র এখন নির্বাচনী আমেজ। প্রচারণার শেষ দিন বিকেলে ২ নম্বর রেলগেট এলাকায় পথসভা ও গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী। আর বন্দর, খেয়াঘাট ও সিরাজদৌলা মাঠ সহ বিভিন্ন স্থানে মিছিল করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। এর আগে সকালে সংবাদ সম্মেলন করে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার ঘোষণা দেন তৈমুর। সরকার দল আচরণবিধি লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন তিনি। যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করে আমি নির্বাচন করব ইনশাল্লাহ। আমি সরে যাওয়ার লোক না। যেহেতু তিনি নারায়ণগঞ্জে ভোটার না, সেহেতু তিনি প্রশাসনের উপরে দেখা করে তাকে কোনো প্রভাব বিস্তার করতে পারেন না। আমি মনে করি এটা অন্যায়, আচরণবিধির লঙ্ঘন। অন্যদিকে নিজের বাসায় সংবাদ সম্মেলন করে সেলিনা হায়াত আইভী বলেন, নির্বাচনে সহিংসতা হলে তিনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন। নির্বাচন সুষ্ঠু হবে বলেই আশা তার। সহিংসতার আমি মনে করি না সেরকম কিছু হবে আমার তরফ থেকে, কারণ আমার ওই ধরনের কোনো বাহিনীই নাই, আর আমি কোনোদিন সহিংসতা করিও নাই। বরঞ্চ সহিংসতা হলে আমার ক্ষতি হবে, আমার ভোটাররা আসতে পারবে না। আমি যদি বলি যে একটি পক্ষ তাই চাচ্ছে, আমার নির্বাচনী যেখানে সবচেয়ে বেশি জমজমাট সেই জায়গাগুলির মধ্যে হয়তো কেউ সহিংসতা করে ভোট কেন্দ্রে আসা বাধা দিতে পারে। শেষ দিনে বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরাও গেছেন ভোটারদের ঘরে ঘরে। রোববার ২৭টি ওয়ার্ডে ৫ লাখেরও বেশি ভোটার মেয়র নির্বাচন করবেন। সকল অন্যায় এবং সকল রাজনৈতিক অপশক্তির বিরুদ্ধে এবং ভূমিদস্যু চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করব। সমর ইসলাম, একুশে টেলিভিশন। করোনা পরিস্থিতির খবর। প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমণ। ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হলো ৪,৩৭৮ জন। এই সংখ্যা গত ৪.৫ মাসের সর্বোচ্চ। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৪.৬৬%। বাকিটা জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। চোখ রাঙাচ্ছে করোনার অমিক্রন ভ্যারিয়েন্ট। নতুন ধরনটি সামাজিক সংক্রমণ ঘটাচ্ছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতেও দেখা গেল সেই চিত্র। মৃত্যু কমলেও বেড়েছে সংক্রমণ। এদিন নতুন শনাক্ত হয়েছে ৪,৩৭৮। গেল ২৪ ঘন্টায় যে ৬ জন মারা গেছে তার মধ্যে ২ জন পুরুষ ও নারী ৪ জন। করোনায় এ পর্যন্ত দেশে ২৮,১২৯ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬,০৯,০৪২ জনে। শনাক্তের হার ১৪.৬৬%। গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫১ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫,৫২,৩০৬ জন।
সুস্থতার হার 96.47%। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সংক্রমণ নিয়ন্ত্রণে 11 দফা বিধিনিষেধ থাকলেও মানছেন না কেউ। বাজার ও শপিং মলে ভিড় আছে আগের মতো, তবে বেশিরভাগ মানুষ পরছেন না মাস্ক। সাইদুল ইসলামের রিপোর্ট। গত কয়েকদিন ধরেই করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত। এ অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণে মন্ত্রিপরিষদের জারি করা 11 দফা বিধিনিষেধের তোয়াক্কা করছে না বেশিরভাগ মানুষ। রাজধানীর কাঁচাবাজারগুলোতে চলছে গা ঘেঁষাঘেঁষি করে কেনাকাটা, অনেকের মুখেই নেই মাস্ক। শপিং মলগুলোতেও আছে মানুষের ভিড়। নিউ মার্কেট, গাউসিয়া সহ বেশিরভাগ শপিং মলে স্বাস্থ্যবিধি একেবারেই উপেক্ষিত। অনেক দোকানিরাও পরছেন না মাস্ক। একা দোকানদারি করে তো মাস্ক আনতে ভুলে গেছি, আর কিছু না। ওই পাশে কাজ করি তো এই পাশে আসছি, একটু কথা বলতেছি, এই কারণে মাস্কটা খুলে রাখছি। শপিং মল কর্তৃপক্ষ যেমন স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে, তেমনি ক্রেতারাও কেয়ার করছেন না কোনো কিছু। ভাই আমার মনে ছিল না, বাসাতে বাইরে আই পড়ছি রিক্সায়। সবসময় মাস্ক ব্যবহার করে আসছি, কিন্তু এটা আমার উচিত হয় নাই। আমি মাত্রই খুলে রেখেছিলাম, আমার একটু খুব গরম লাগতেছিল আসার পরে। রেস্তোরাঁয় টিকা কার্ড দেখানো বাধ্যতামূলক হলেও বাস্তবায়ন নেই। তবে এ কারণে বিক্রি কমেছে বলে অভিযোগ দোকান মালিকদের। সবাই এখন হোটেলে খাওয়া দাওয়া কম করে, করোনার ভয়ে কম আসতেছে মানুষ। আমাদের সার্টিফিকেট আছে এমনিতেই, কিন্তু বাস সাথে নিয়ে ঘুরি না, তো আমরা রেডি করে ফেলেছি। এখন এটা তো সবার পক্ষে সম্ভব না এবং সব শ্রেণীর মানুষের পক্ষে সম্ভব না। আমাদেরকে আমি চেক করতে পারি যে আপনার সার্ভিস আছে কিনা স্যার। সাপ্তাহিক ছুটির কারণে গণপরিবহনে যাত্রীর চাপ কিছুটা কম থাকলেও স্বাস্থ্যবিধি অনেকটা উপেক্ষিত। মাস্ক আনে নেই, বাসার ছয়াইছে আনে এমন নেই, ভোরবেলা কামে আইছি তো এর জন্যই আনে নেই। এটা তো গন্ধ কয়, হ্যাঁ দম বন্ধ হয়, নিজের নিঃশ্বাস তো নিজে পছন্দ করি না। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে এক সপ্তাহে করোনায় শনাক্তের হার বেড়েছে 125%-এরও বেশি। 7 থেকে 13 জানুয়ারি পর্যন্ত মৃত্যু হয়েছে 62 জনের, আর বৃহস্পতিবারই মারা গেছে 12 জন। মফিউর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও করোনার প্রকোপ বাড়ছে। বেড়েছে করোনা পরীক্ষা ও শনাক্তের হার। 7 জানুয়ারি নমুনা পরীক্ষা হয় 20,204টি, আর 13 জানুয়ারি এই সংখ্যা 27,920। 7 জানুয়ারি শনাক্ত হয় 1,146 জন, আর 13 জানুয়ারি শনাক্তের সংখ্যা 3,359। পরিসংখ্যান বলছে সপ্তাহের ব্যবধানে শনাক্ত ও মৃত্যুহার বেড়েছে কয়েক গুণ। এক সপ্তাহে মোট 3,58,925 নমুনা পরীক্ষায় শনাক্ত 21,038, সুস্থ 4,205, মোট মৃত্যু 62। এমন অবস্থায় 11 বিধিনিষেধ কঠোরভাবে পালন না করলে পরিস্থিতি অবনতির আশঙ্কা বিশেষজ্ঞ চিকিৎসকের। আক্রান্তের সংখ্যা বেশি হলে কিন্তু মৃত্যু ঝুঁকিটা বেশি হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে যাতে ওই পরিস্থিতি দেখতে না হয়, আগামী 7-10 দিন 1 মাসের মধ্যে সংক্রমণটা কিন্তু অনেকটাই বাড়বে। যদি এভাবে মানুষ যদি স্বাস্থ্যবিধি মেনে না চলে, আতঙ্কিত হবেন না, সচেতন হবেন, সতর্ক থাকবেন এবং স্বাস্থ্যবিধি মানবেন, সাথে ভ্যাকসিনটা অবশ্যই দিবেন। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাস বাতাসে ভেসে কতটা সংক্রমণ ঘটাতে পারে? প্রথমবারের মতো এই প্রশ্নের উত্তর মিলল ব্রিটিশ গবেষণায়। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের অ্যারোসল রিসার্চ সেন্টারের গবেষণায় বলা হয়, বাতাসে থাকার 20 মিনিটের মধ্যে ভাইরাসটির সংক্রমণ ক্ষমতা 90% কমে যায়। নতুন এই গবেষণার ফল আবারও মাস্ক পরা এবং দূরত্ব বজায় রাখার গুরুত্ব স্পষ্ট করল। রিপোর্ট দুলি মল্লিকের। করোনা ভাইরাস হাঁচি কাশিতে বাতাসে ছড়িয়ে পড়ে এবং আশেপাশের মানুষকে সংক্রমিত করে, এ তথ্য এরই মধ্যে প্রতিষ্ঠিত। তবে ভাইরাসটি আসলে কতক্ষণ বাতাসে বেঁচে থাকতে পারে, ভেসে ভেসে কত দূর যেতে পারে বা সংক্রমণের সক্ষমতায় বা কতটুকু, এ নিয়ে রয়েছে বিতর্ক। এবার এসব প্রশ্নের জবাব মিলেছে যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের অ্যারোসল রিসার্চ সেন্টারের গবেষণায়। এতে বলা হয়, বাতাসে প্রবেশের প্রথম 5 মিনিটেই সংক্রমণ ক্ষমতা অনেকখানি হারিয়ে ফেলে ভাইরাসটি। 20 মিনিটের মাথায় সক্ষমতা কমে 90% পৌঁছায়। দুর্বল হলেও বদ্ধ স্থানে বাতাসে প্রায় 3 ঘন্টা বেঁচে থাকতে পারে ভাইরাসটি। গবেষণায় আরও জানা যায়, তাপমাত্রার তারতম্য সংক্রমণ সক্ষমতার উপর কোনো প্রভাব ফেলে না। স্বাভাবিক তাপমাত্রায় বাতাসে প্রবেশের 5 সেকেন্ডের মধ্যে ভাইরাসটির সক্ষমতা অর্ধেক কমে। উচ্চ তাপমাত্রায়ও একই ঘটনা ঘটে, তবে সময় লাগে 5 মিনিট।
তাই গরম পরিবেশে ভাইরাস কম সংক্রমিত হয় এ তথ্য সঠিক নয় বলেও জানান গবেষকরা। তাদের মতে সংক্রমণ ঠেকাতে বাসাবাড়ি ও অফিসে বাতাস চলাচলে পর্যাপ্ত ব্যবস্থা রাখা, মাস্ক পরা ও শারীরিক দূরত্ব বজায় রাখাই কার্যকর কৌশল। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। পোশাক শিল্পের বেশিরভাগ আনুষঙ্গিক উপকরণ এখন দেশেই তৈরি হচ্ছে, তবে রং, রাসায়নিক ও ওভেন ফ্যাব্রিকের আমদানি নির্ভরতা কাটছে না। বড় বিনিয়োগ ও প্রযুক্তি নির্ভর হওয়ায় এ খাতে এখনও পিছিয়ে বাংলাদেশ। বিদেশি বিনিয়োগ জরুরি মনে করছেন সংশ্লিষ্টরা। মেহেদী হাসানের রিপোর্ট। পোশাক শিল্পের পশ্চাৎপদ শিল্প এগিয়েছে অনেক দূর, আর তাই এ খাতের অত্যাবশ্যকীয় প্রায় 70 ধরনের সহযোগী পণ্য এখন দেশেই তৈরি হচ্ছে। 2 দশক আগেও যা ছিল আমদানি নির্ভর। সেলাইয়ের সুতা, বোতাম, স্টিকার, জিপার, ট্যাগ সহ স্থানীয়ভাবে উৎপাদিত প্যাকেজিং পণ্য বৈদেশিক মুদ্রা অর্জনে বড় ভূমিকা রাখছে। 2020-21 অর্থবছরে $3,145 কোটি তৈরি পোশাক রপ্তানিতে অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের অবদান ছিল প্রায় $700 কোটি। বায়ার সামহাও বিদেশি কোনো অর্গানাইজেশনের সাথে টাই আপ থাকলে সেই ক্ষেত্রে বায়ার বিদেশি চাইনিজ কোনো কোম্পানিকে ওখানে নমিনেশন করে দেয়। সেই অর্ডারগুলি বাদে সেটা সংখ্যায় ধরেন পরিমাণে 2-3% হবে অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং সেক্টর থেকে গার্মেন্টস সেক্টরকে ব্যাকআপ করার জন্য আর শতভাগ সক্ষম আমরা। পোশাক শিল্পের রপ্তানি আয়ে 30 থেকে 35% অবদান ফেব্রিকের, কিন্তু ওভেন ফেব্রিকের ক্ষেত্রে এ চাহিদার কমপক্ষে 60% এখনও আমদানি করতে হচ্ছে। যদিও নিটওয়্যারে 90% এবং ডেনিমে 75% ফেব্রিক ও সুতা দেশেই তৈরি হচ্ছে। বড় ধরনের ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়, যেটা বাংলাদেশের কোনো ব্যাংক থেকে ওই যে 9% 10% ইন্টারেস্ট দিয়ে ওই ইনভেস্টমেন্ট করে এটা কোনোদিনই ভাইবল হবে না। চাইনিজ যারা এই ক্ষেত্রে এক্সপার্ট, তাদেরকে যদি এখানে ইনভেস্ট করানো যায় তাহলে বড় ধরনের ইন্ডাস্ট্রি গড়ে উঠলো একটা লাভ। আর এখানে হলে পরে আমাদের বাঙালি যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান যারা কাজ করবে সেখানে তারা টেকনিক্যালি সাউন্ড হবে। এদিকে একটি তৈরি পোশাক প্রস্তুত করতে ওই পোশাকের মোট মূল্যের প্রায় 20% ব্যয় হয় রং ও রাসায়নিকে, কিন্তু উচ্চ প্রযুক্তি ও বড় বিনিয়োগের প্রয়োজন হওয়ায় স্থানীয় পর্যায়ে এ খাতটি এগোতে পারেনি। রং ও রাসায়নিকের 90% এখনও আমদানি করতে হচ্ছে। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। উপাচার্যের সাথে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় 3 দফা দাবিতে ফের আন্দোলনে নেমেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলে ছাত্রীরা। দুপুরের পর থেকে ক্যাম্পাসে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে তারা। এর আগে বৃহস্পতিবার রাত 3টা পর্যন্ত ছাত্রীরা ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করে। শুক্রবার দুপুরের পর তারা হল প্রভোস্টের পদত্যাগ, হলের ভেতরের অব্যবস্থাপনা দূর ও অবিলম্বে ছাত্রী বান্ধব হল প্রভোস্ট নিয়োগের দাবিতে আবারও আন্দোলন শুরু করে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানায় বিক্ষুব্ধ ছাত্রীরা। আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। টাকা দিয়েও শৌচাগারের সুবিধা পাচ্ছেন না রাজধানীর কোটি মানুষ। কোনোটি পরিত্যক্ত, কোনোটি দখল করে দোকান বানিয়েছে সন্ত্রাসী রংবাজ। যা আছে তার দুর্গন্ধে কাহিল ব্যবহারকারীরা। ইয়াকুব হোসেন লিটুর ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। রাজধানীর জনাকীর্ণ এলাকা গুলিস্তান। দিনে রাতে বহুজনের আনাগোনা, অথচ এসব মানুষের জন্য নেই কোনো শৌচাগার। কর্পোরেশনের নথিতে যে 3টি টয়লেটের নাম উল্লেখ আছে এই এলাকায় তার একটির দখল করেছে পাতাল মার্কেট, বাকি দুটির একটি পরিত্যক্ত আর অপরটির সংস্কার কাজ চলছে। একটা ভাঙা টয়লেট, পানি থাকে না, গেট নাই, তারপরে নোংরা পরিবেশ, বাথরুম করলে 10 টাকা, প্রস্রাব করলে 5 টাকা। মার্কেটের লোকজন সবাই কমিশনার আসছিল, ধরার পরে কইছে ঠিক আছে আপাতত কিছুদিন চলো। এইবার তুমি আপনার প্রস্রাব করে স্লিপ কিছু টাকা লয়, মাঝে মাঝে বন্ধ করে দেয়। গাবতলী বাস স্টেশনের শৌচাগারের ভেতরটা মন্দ নয়, কিন্তু চারপাশ ভর্তি নোংরা আবর্জনাই। এটা এত দুর্গন্ধ, মানুষ যাওয়ার মতো কোনো বিকল্প নেই। এই কারণে ড্রাইভাররা, পাবলিক মানুষ এই রাস্তা ছাড়িয়ে এখানে পেশাব করে। দুর্গন্ধ এবং ব্যবহার অপযোগী। সমস্যা আছে ধানমন্ডি, হাজারীবাগ, রায়ের বাজার সহ আশপাশের এলাকায়। পুরো আজিমপুর বা ঢাকা কলেজ এরিয়ার মধ্যে পাবলিক টয়লেট এইখানেই একটা আছে, এবং এটাও আসলে কি বলে ব্যবহার করার মতো না। পর্যাপ্ত শৌচাগার না থাকায় যত্রতত্র প্রাকৃতিক কাজ সারছেন
পথ চলতি মানুষ। মাছ থেকে নোংরা দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে রাজধানীর বিভিন্ন এলাকায়। ভুক্তভোগীরা বলছেন টাকা দিয়েও তারা কাঙ্ক্ষিত টয়লেট সুবিধা পাচ্ছেন না। কারণ আমাদের টাকা আছে দেখে আমরা আসতে পারছি, যাদের নাই তারা তো অবশ্যই বাহিরে পরিবেশটা নষ্ট হইব। তো সেই ক্ষেত্রে তাদের জন্য যদি একটা সুব্যবস্থা করা হতো তা ভালো হতো। সিটি কর্পোরেশন সূত্র বলছে রাজধানীর বেশিরভাগ টয়লেটের দখল নিয়েছে স্থানীয় মাস্তান আর চাঁদাবাজ। টয়লেট সাজিয়ে তাদের কেউ কেউ দোকান বানিয়েছে, কেউ আবার মামলা করে দিনের পর দিন শৌচাগার সেবার ব্যবসা করছে। এটা তো লিজ নেওয়া হয়েছে, লিজের মাধ্যমে। সেলু ম্যাডাম কোন দল মানে পাবলিক টয়লেটের দায়িত্বে আছে, উনি 7টা পাবলিক টয়লেটের দায়িত্বে আছে। একটা করছি বউবাজার, একটা কোম্পানিঘাট, একটা হলো মাতবর বাজার, একটা হলো জগন্নাথ কলেজের কাছে, আরেকটা হলো সদরঘাট, আরেকটা হলো যাত্রাবাড়ি। অনেক জায়গা ব্যবহারেরও অনুপযোগী, দুর্গন্ধে টেকাও দেয় অনেক টয়লেটে। তারপরও টিকিট কেটে ঠকছে ঢাকার রাস্তার মানুষ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21 টেলিভিশন। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সরকারের পক্ষে কাজ করছে একাধিক লবিস্ট গ্রুপ, নিয়োগে বৈধতা আছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ভরা মৌসুমেও চাল সবজির বাজার চড়া, আরেক দফা বাড়ল ডিমের দাম, মাছেও নেই স্বস্তি। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। দেশের ভাবমূর্তি রক্ষায় বিদেশে লবিস্ট নিয়োগের বৈধতা আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। ধানমন্ডিতে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের 50 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের বলেন, মার্কিন প্রশাসন, নীতি নির্ধারক, মানবাধিকার গোষ্ঠী ও গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রক্ষায় বাংলাদেশ সরকারের পক্ষে একাধিক লবিস্ট প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে কাজ করছে। দেশেও তো কাজ করতে গেলে অনেক সময় তদবির লাগে। Everybody has the right to engage whatever they want to do in a legal process and there is nothing against it. BNP করুক, অন্য লোকজন করুক, এটা তাদের, it is their headache, not a mine. নিখোঁজের 2 দিন পর গাজীপুরের কাশিমপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা গাফফারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাতে নিহতের ছেলে ও মেয়ে বাসায় এসে মাকে না পেয়ে থানায় জিডি করেন। তদন্তে নেমে গাইবান্ধা থেকে আনারুল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্য মতে পানিশাইল এলাকায় সাইদার ভাড়া বাসার 200 গজ দূর থেকে মরদেহ উদ্ধার করা হয়। সাইদাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। পৌষ শেষ, কৃষকের ঘরে নতুন ধান, তবে এর প্রভাব নেই বাজারে। সপ্তাহের ব্যবধানে আরেক দফা বেড়েছে চালের দাম। ডাল, ডিমের বাজারও বাড়তি। স্বস্তি ফেরেনি সবজি ও মাছের বাজারে। মানিক শিকদারের রিপোর্ট। বাজারে এসেছে নতুন চাল, কিন্তু দাম কমছে না। এক সপ্তাহে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে চালের দাম। মেলারা বলতেছে যে ধানের দাম বেশি বিধায় আমরা চালের দাম আমাদের বেশি পড়তেছে। এখন তো সিজনে ধান উঠছে, কিন্তু এখন তো বাড়ার কথা না। ভরা মৌসুমে কমছে না সবজির দর। 40 টাকা কেজির কমে কোনো সবজি মিলছে না। শসা কিনছি এই কদিন 30 টাকা কেজি, 42 টাকা 45 টাকা ভাই কিনে আনছি। এখন সিম থাকতো 10 থেকে 12 টাকা, এখন সিম 50-45 টাকা। কারণ ওই যে 4 দিন নিম্নচাপ ছিল, ওই তো তরকারি নষ্ট হয়ে গেছে, যার কারণে তরকারির দাম বেশি। শীতের সবজি খাবো কিন্তু সবকিছুর দাম একটু ঊর্ধ্বগতি। ভোজ্য তেল ও মশলার ঝাঁজ আগের মতোই আছে। কোম্পানি বলছে দাম বাড়ছে বা বাড়বে, ওটা তেল এখনো আসে না, আমরা আগের দামে বিক্রি করতে সবকিছু। এদিকে মাছের বাজারও ঊর্ধ্বমুখী, সরবরাহ কম, তাই দাম বেড়েছে বলে জানায় বিক্রেতারা। এই নদীতে মাছ ধরা একটু কম দিয়েছে, এই জন্য একটু দামটা বেড়ে গেছে। মাছের গাঙ্গেও কম, এই বাজারও দাম বেশি, বেশি হইলে দাম কম। ডিমের ডজন গত সপ্তাহের চেয়ে 5 টাকা বেড়ে দাঁড়িয়েছে 110 টাকায়। মুরগির দামও চড়া। মুরগির মধ্যে ভাইরাস লাগছে, আর দ্বিতীয়ত হচ্ছে মুরগির মধ্যে খাবারের দাম বেশি। কমবেও কখন এটাও বলতে পারি না। খাসি ও গরুর মাংস আগের দামেই বিক্রি হচ্ছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
স্বাধীনতার 50 বছরে প্রথমবারের মতো লজিস্টিক ফিল্ড ট্রেনিং পরিচালনা করল বাংলাদেশ সেনাবাহিনী। 4 সপ্তাহের এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ বলেন, অচিরেই এদেশের সেনাবাহিনী হবে বিশ্বমানের। ময়মনসিংহের মুক্তাগাছা থেকে ফিরে বাকিটা জানাচ্ছেন আহমদ বাবু। শত্রু বাহিনীর আক্রমণ, প্রতিপক্ষ দমাতে সেনা সদস্যদের প্রাণপণ লড়াই, তাতে অংশ নেয় সাঁজোয়াজান, এপিসি ও দূরপাল্লার MLRS। যোগ দেয় সেনাবাহিনীর 36 সেনারা। অল্প সময়ের মধ্যেই কাসা বিমান থেকে নামে প্যারা কমান্ডোরা। আকাশে তখন উড্ডীন একাধিক জঙ্গি বিমান। বাংকারে শক্ত অবস্থান নিয়েছে সেনা সদস্যরা। তৎপর তুমুল যুদ্ধে পরাজিত হয় শত্রু বাহিনী। এটি অবশ্য সত্যিকারের যুদ্ধ নয়। ময়মনসিংহের মুক্তাগাছার চেচুয়া বাজার এলাকায় সেনাবাহিনীর শীতকালীন বহিরাঙ্গন অনুশীলনের খণ্ডচিত্র। সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক জানালেন, সেনাবাহিনীর সর্বোচ্চ সংখ্যক সদস্য অনুশীলনে অংশ নেয়। পদাতিক, গোলন্দাজ, সাজোয়া, ইঞ্জিনিয়ার্স ও সিগন্যাল কোর কীভাবে সমন্বিতভাবে আক্রমণ রচনা করে, আর্মি এভিয়েশনের বিমান থেকে কিভাবে 36 সেনা যুদ্ধে যোগদান করে, বিমান বাহিনীর অ্যাটাক হেলিকপ্টার এবং জঙ্গি বিমান কিভাবে স্থলযুদ্ধকে সমর্থন দিয়ে থাকে। মাসব্যাপী এই অনুশীলনের আয়োজক নবম পদাতিক ডিভিশন। তাতে নেতৃত্ব দেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। আমরা সক্ষমতার একটা ধাপে আগালাম, ভবিষ্যতে এটাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাব। কোনো প্র্যাকটিস ছাড়াই তারা এখানে এসেছে, ভুলভ্রান্তি আছে, সব কিছু মিলে এটা করছে। তা সঠিক সক্ষমতাটা কিন্তু আমরা এখানে দেখাতে পারছি। বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন কিন্তু যুদ্ধক্ষেত্রে এটা পৌঁছে গেছে। উড়োজাহাজ, নতুন ধরনের হেলিকপ্টার, এগুলো আমরা আমাদের এভিয়েশন বহরে সংযোজন করছি। এটা আমাদের ফোর্সেস গোলের পরিকল্পনায় আছে। সেই সাইবার ক্যাপাবিলিটি বাড়ানোর ব্যাপারেও আমাদের ফোর্সেস গোলের পরিকল্পনা আছে। অনুষ্ঠান শেষে মুক্তাগাছার অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন সেনাপ্রধান। আহমদ বাবু, 21 টেলিভিশন, ময়মনসিংহ। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। উত্তরের ঠাকুরগাঁয়ে তৈরি হচ্ছে পার্কিং টাইলস। সফল উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান শিমুল শহরের শান্তিনগর এলাকায় কারখানাটি গড়ে তুলেছেন। এখানকার পার্কিং টাইলস যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। জেলায় টাইলস শিল্পের প্রসারে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে বেসিক। ঠাকুরগাঁ প্রতিনিধি এস.এম. জসিমউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। এটাকে রৌদ্রে আপনি চকচক করবে। শিমুলের পার্কিং টাইলস কারখানায় প্রতিদিন সকাল সন্ধ্যা কাজ করেন 17 জন শ্রমিক। 2011 সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে 3 বছর চাকরির পেছনে ছুটে লাভ হয়নি তার। হতাশ হয়ে 2016 সালে প্রবাসে পাড়ি জমান। কাতারের একটি পার্কিং টাইলসের কোম্পানিতে বছর 3 কাজ করেন। তার ভাবনায় এবার উকি দেয় নিজের এলাকায় পার্কিং টাইলস কারখানা করার। কারণ সিমেন্ট, বালু ও নুড়ি পাথর ঠাকুরগাঁয়ে তো সহজলভ্য, আর বড় পুঁজিও লাগছে না। দেশে ফিরে মাত্র 2 লাখ টাকা পুঁজি নিয়ে 2021 সালে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করেন। সাড়াও পান ব্যাপক। আমি যদি আমার ঠাকুরগাঁ শহরে এই প্রোডাকশনটা করতে পারি, তাহলে ঠাকুরগাঁবাসীর জন্য এই ডেমারেজটা অনেক কমে আসবে এবং তারা সহজলভ্যভাবে হাতের নাগালেই সহজেই পাচ্ছে। সেই চিন্তাধারা থেকেই আসলে আমার এই প্রতিষ্ঠানটা গড়ে তোলা। ভালো পারিশ্রমিক পেয়ে খুশি শ্রমিকরাও। আমরা ঠাকুরগাঁ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে পার্কিং টাইলস সরবরাহ করে আসতেছি এবং অর্ডার দিলে আমরা পৌঁছানোরও ব্যবস্থা করতেছি। আমরা কাজ করতেছি সবাই মিলে, আমরা সংসারের উন্নতি এই কাজ করতে পেরেছি। শিমুলের সফলতা অন্য তরুণদেরকে উদ্যোক্তা হতে উৎসাহিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির সুযোগ করবে। কালার যেরকম সুন্দর এবং সম্পূর্ণ পাথরের, উনি গুড়ি গুড়ি পাথর দিয়ে করে, এই দেখে আমার আরও বেশি ভালো লাগলো। এই কারণে আমি তাকে কিছু বায়না করে আসলাম এবং স্পেশালভাবে তৈরি করার কথা বললাম। উনি আমাকে খুবই ভালোভাবে করে দিয়েছে। সরকারিভাবে যদি আরও একটু এখানে প্রণোদনা বা সহযোগিতা পায়, যে কোনো ব্যাংক থেকেও যদি কোনো ধরনের ফ্যাসিলিটিস পায়, তাহলে এটা আরও বড় করতে পারবে এবং এখানে আরও কর্মসংস্থান সৃষ্টি হবে, পাশাপাশি আরও অনেক উদ্যোক্তাদের উৎসাহিত করবে। মানুষের শৌখিনতা যেমন বাড়ছে, তেমনই বাড়ছে এর নিত্য প্রয়োজনীয়তা। প্রকল্পটাকে উত্তরোত্তর বাড়ানোর জন্য যত প্রকারের হেল্প লাগুক না কেন, সেগুলো আমরা করে থাকব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসলে শিক্ষিত বেকার যুবকরা উদ্যোক্তা হিসেবে সফল হবেন।
মাসুমা লিসা, একুশে টেলিভিশন। আবারও সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ছুটির দিনে কিছুটা জমেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, অন্যবারের তুলনায় বেচাকেনা কম। সংরক্ষণের অভাবে 10 কোটিরও বেশি টিকা নষ্ট হয়েছে গরিব দেশগুলোতে, নতুন চিকিৎসা পদ্ধতির অনুমোদন। আবারও আমন্ত্রণ রাত 11টার একুশে সংবাদে। ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাক চাপায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সন্ধ্যায় মোটরসাইকেলে করে ত্রিশালে বাড়িতে ফিরছিলেন কালীবাজার সেনবাড়ির 3 যুবক। চায়না মোড়ে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় তারা। নিহতরা হলেন সেনবাড়ির বাবু মিয়া, ইয়াসিন আলী ও রিপন মিয়া। রংপুরের মিঠাপুকুরে বাসে পেট্রোল বোমা মেরে শিশুসহ 6 যাত্রীকে পুড়িয়ে হত্যার বিচার 8 বছরও শেষ হয়নি। 2014 সালের এই দিন জামায়াত শিবিরের সন্ত্রাসীরা এই বোমা হামলায় দগ্ধ হয় অন্তত 25 জন। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুমা লিসা। 2014 সালের 5 জানুয়ারির সংসদ নির্বাচনকে প্রতিহত করার নামে বিএনপি জামায়াত জোট সারা দেশে অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করে। এরই অংশ হিসেবে মিঠাপুকুর উপজেলার বাতায়ন দুর্গাপুর এলাকায় খলিল পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয় জামায়াত শিবিরের সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ 87 জনের নাম উল্লেখ করে মামলা করে। তদন্ত শেষে 132 জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়। রংপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত 1-এ 60 সাক্ষীর মধ্যে 44 জনের সাক্ষ্য ও জেরা শেষ হয়। এরপর আসামিপক্ষ হাইকোর্টে রিভিশন মামলা করলে স্থগিতাদেশে থমকে যায় বিচারকি কার্যক্রম। এ পর্যন্ত মোট 44 জন সাক্ষী সাক্ষ্য সমাপ্ত করেছে। ইতিমধ্যেই আসামিপক্ষ মহামান্য হাইকোর্টে মামলাটিকে স্থগিত আদেশ নিয়ে এসেছে, কারণ এই মামলাটি বর্তমানে স্থগিত আছে। তবে আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই ওই স্থগিত আদেশ প্রত্যাহার হবে। মামলার দ্রুত নিষ্পত্তি চান স্থানীয় আওয়ামী লীগের নেতারা। দ্রুত গতিতে মামলাটা আবার যেন পুনরায় চালু করা হয়, চালু করে ওদের জন্য বিচারটা করা হয় দাবি জানাবো আইনমন্ত্রীর কাছে, যে মামলা চালু করতে হবে হাইকোর্টের মাধ্যমে। রাষ্ট্রপক্ষ বলছে, স্থগিতাদেশের নিষ্পত্তির জন্য অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে চিঠি দেওয়া হয়েছে। আমরা এই ব্যাপারে বিভিন্ন সময় মৌখিকভাবে চেষ্টা করছি এবং আমি মাননীয় অ্যাটর্নি জেনারেল অফিসে আবার চিঠি দিয়েছি, যাতে এই মামলার যে স্থগিত আদেশটা ভ্যাকান্ট করা হয়। 6 নিরাপরাধ মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যার মামলাটির বিচার দ্রুত শেষ করে দোষীদের সাজা কার্যকর দেখতে চায় স্বজন হারানোরা। মাসুমা লিসা, একুশে টেলিভিশন। সংবাদের এই পর্যায়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। স্থান পরিবর্তনের কারণে এবার ক্রেতা দর্শনার্থী কম হলেও ছুটির দিনে কিছুটা জমেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবার অন্যবারের তুলনায় বেচা বিক্রি কম বলে দাবি করছেন বিক্রেতারা। এদিকে করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা উপেক্ষিত হচ্ছে মেলা প্রাঙ্গণে। মিনালা দিবার রিপোর্ট। আন্তর্জাতিক বাণিজ্য মেলার 14তম দিন, ছুটির দিন হওয়ায় লোক সমাগম অন্য দিনের তুলনায় বেশি। পরিবার পরিজন নিয়ে অনেকেই এসেছেন ঘুরতে, কিন্তু স্থান পরিবর্তনের কারণ এবং দূরত্ব বেশি হওয়ায় আগের মতো বেচাকেনা কম বলে জানান দোকানিরা। যাতায়াতের অনেক সমস্যা, মেইন সমস্যা হলো এটা যে একবার মেলায় আসে পরবর্তীতে আসতে চায় না। যেহেতু একটা পরিবেশ পরিবর্তন আসছে, কাস্টমারের যাতায়াতের একটা ইস্যু আছে এখানে, গতবারের তুলনায় একটু কম যাচ্ছে। মেলায় দেশীয় পণ্যের পাশাপাশি আছে বিদেশি পণ্য। নিজেদের পণ্য মেলায় তুলে ধরতে পেরে খুশি দেশি এবং বিদেশি ব্যবসায়ীরা। But slow steady means that is. Nazar bonjuk, Turkish carpets, accessories, so many things. সংস্কৃতি বিকাশের পাশাপাশি অন্য দেশের পণ্য সম্পর্কে জানতে এই মেলা গুরুত্বপূর্ণ বলেও মনে করেন অনেকে। নিজের নেশনকে এগিয়ে নেয়া, অপরকে বুঝে নিজের জাতিকে এগিয়ে নেয়া, সেই জন্য এ ধরনের মেলা জরুরি এবং এটা বিশ্বব্যাপী সমাদৃত। এখানে তো ধরেন সব দেশেরই স্টল থাকে, তো এখানে যাই তো ওদের আবার সংস্কৃতিটাও বোঝা যায়, আমাদের পছন্দ ওরা বুঝে, আমাদের দেশে কি হইতেছে ওরাও তো এটা বুঝতেছে। পপেট কিনেছি, ব্যাগ কিনেছি, এই যে মেলা এসে প্লে করেছি, অনেক ভালো লাগেছে।
মেলায় উপেক্ষিত স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব কিংবা মাস্ক পরার ক্ষেত্রে উদাসীন ক্রেতা দর্শনার্থীরা। জনসমাগম বেশি তো বেশ গরম লাগতেছে, একটু খুলে দিয়েছে এখন। পরিবহন সমস্যা এবং সড়ক সংস্কার হলে আগামীতে মেলা জমে উঠবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। সময় হলো আরও একটি সংবাদ বিরতির। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। টাকার অভাবে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে থাকছে না ব্রাদার্স ইউনিয়ন। 12 ক্লাব নিয়ে শুরু হচ্ছে পেশাদার লিগ। কেপটাউন টেস্টে 7 উইকেটে হারল ভারত, দক্ষিণ আফ্রিকার 2-1 সিরিজ জয়। সংবাদ শেষ করছি পুরান ঢাকা সাকরাইন উৎসবের খবর দিয়ে। ঘুড়ি উড়িয়ে পৌষ সংক্রান্তি উৎসব সাকরাইন উদযাপন করল পুরান ঢাকাবাসী। সারাদিনই বাড়ির ছাদে চলেছে ঘুড়ি উড়ানো, সন্ধ্যার পরে আতশবাজি আর মন কাড়া বর্ণিল ডিজে পার্টি। ঐতিহ্যের শহরে সাকরাইন উৎসবের কথা জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। ঘুড়ি আর নাটাই পুরান ঢাকার মানুষের অন্যতম বিনোদন উপকরণ। শুষ্ক মৌসুমে ঘুড়ি উড়ানোর নেশা বড় ছোট সবার। পৌষের শেষের দিনটি হয়ে ওঠে উৎসবের দিন। পুরো আকাশ জুড়ে হরেক রঙের মেলা। সকাল থেকে আমরা সন্ধ্যা পর্যন্ত ঘুড়ি উড়াই সাধারণত সবাই, আর সন্ধ্যার পর আমরা বোম বোম ফুটাই সবাই। 14 জানুয়ারি আমরা পৌষ সংক্রান্তি করে থাকি, তাই আমাদের মন মানছে না কবে আসবে সেই পৌষ সংক্রান্তি। অপেক্ষা থাকে সূর্যি মামা ডোবার, জ্বলে ওঠে লাল নীল বাতি, ধুম পড়ে আতশবাজি পোড়ানোর। পুরান ঢাকার আকাশে চোখ ধাঁধানো বর্ণিল আয়োজনের লুকোচুরি খেলা। পৌষ সংক্রান্তিটা হলো আমাদের একটা ঐতিহ্য, খুবই ভালো লাগছে। এবার বরং আরো বড় করে করা হয়। সবথেকে ভালো লেগেছে এবার আকাশে খুব ফানুস কম দেখা যাচ্ছে, এটার জন্য আমি পার্সোনালি খুবই খুশি। পুরান ঢাকার উৎসবগুলো এরকমই হয় সব সময়, প্রাণবন্ত, উৎসব মুখর। পিঠাপুলির পাশাপাশি কাটা হয় কেক। ঐতিহ্যের আধুনিক সংস্করণ আনতে ডিজে পার্টিতে মাতোয়ারা তরুণ তরুণীরা। বড়রা সাকরাইন করতো মাইক ফানুস বিভিন্নভাবে, এখন এই সাকরাইনটা উদযাপিত হয়ে গেছে লাইট সাউন্ড বিভিন্নভাবে। আগে যে কোনো একটা আমাদের ঘুড়ি উৎসব ছিল, এই ঘুড়ি উৎসবগুলো আগের মতন হয় না, কিন্তু এখন সেটা হচ্ছে রাতে বিচিত্র চেঞ্জ হয়েছে। এখন যুগ যুগ ধরে চলে আসা সংস্কৃতির পরিবর্তনে আপত্তি নেই এ প্রজন্মের প্রতিনিধিদের। ডিজে পার্টি টাটি এগুলি সবকিছু অ্যাড হয়ে গেছে এখন এই পৌষ সংক্রান্তির এটার মধ্যে। তবুও যতটা সেফটি থাকা পসিবল আমরা সেটা চেষ্টা করে যাচ্ছি। করোনার এই সময় স্বাস্থ্যবিধি মেনে চলার ছিটে ফোঁটাও দেখা না গেলেও গভীর রাত অবধি চলে এই বর্ণিল উৎসব। বিশ্বের সব জাতিগোষ্ঠী তাদের ঐতিহ্য রক্ষা করার জন্য চেষ্টা করে। পুরান ঢাকারও তেমনি ঐতিহ্য হলো পৌষের শেষ দিনটিতে ঘুড়ি উড়ানো উৎসব। সেই উৎসবটি যুগ যুগ ধরে পালিত হয়ে এসছে, যদিও এখনো বিজাতি সংস্কৃতির কারণে কিছুটা পরিবর্তিত হয়েছে। তারপরও ঐতিহ্য রক্ষা করার জন্য সবারই ঐকান্তিক প্রচেষ্টাতে ক্ষতি কি। মোহাম্মদ নুর নবী, একুশে টেলিভিশন, পুরান ঢাকা। আর এরই সঙ্গে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শেষ দিনের প্রচারণায় ব্যস্ত নাসিক নির্বাচনের প্রার্থীরা। সুষ্ঠু নির্বাচনের আশা আইভীর, নানা অভিযোগ তরুণের। একদিনে করোনা শনাক্ত ছাড়ালো 4000। মার্কেট শপিং মলে বিধিনিষেধ মানছে না বেশিরভাগ মানুষ। দেশেই তৈরি হচ্ছে পোশাক শিল্পের বেশিরভাগ উপকরণ, অবদান রাখছে রপ্তানি খাতে। শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ের সামনে বিক্ষোভ, প্রভোস্টের পদত্যাগ সহ 3 দফা দাবি। গণশৌচাগার দখল করে দোকান, রাজধানীতে পথচলতি মানুষের দুর্ভোগ। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।